স্বাগত। মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মুহূর্তে জিরো আওয়ার। বাংলায় গ্রেপ্তার জৈশ-ই মোহাম্মদ জঙ্গি। মুখ্যমন্ত্রীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ। বর্ধমান থেকে গ্রেপ্তার পাক জঙ্গি। বর্ধমানের একটি রিসর্ট থেকে গ্রেপ্তার হামিদ মণ্ডল। এই হামিদ মণ্ডল সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ধৃতের ফোনে মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি তথ্য। এসটিএফ এর জালে জৈশি জঙ্গি সাজ্জাদ পুলওয়ামা কাণ্ডের মূল চক্রী রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এই হামিদ, যেমনটা সূত্রের খবর। ফলত বড় প্রশ্ন, বাংলার মাটিতে বসে নাশকতার ছক। এই মুহূর্তের বড় খবর জানাচ্ছি আপনাদেরকে। বর্ধমানের যে আবাসন, ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই সেই আবাসন রেনেসা, সেখান থেকে দাঁড়িয়ে বারবার ঘুরে বেরিয়েছিল এই জঙ্গি বিভিন্ন জায়গায়, যার গতিবিধি, যার খবর সামনে এসছে। বর্ধমানের এই রেনেসা হাউসিং, সেখান থেকে কাশ্মীরের জঙ্গি হামিদ মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিদ, যেমনটা আরো জানা যাচ্ছে, বাংলায় থেকেছিল এই হামিদ সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেই যুক্ত হামিদ, যেটা আরো সূত্র মারফত খবর। দ্রুত হামিদের কাছ থেকে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি এবং সূচি। মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল তাহলে জৈশ গোষ্ঠীর এই জঙ্গির। বড় প্রশ্নের জায়গা, কিছু বিস্ফোরক এমন তথ্য পাওয়া গিয়েছে যা নিয়ে তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে গোটা বিষয়টি আরো তদন্ত করছেন। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম বড় খবর, জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর বড় এক সদস্যের গ্রেপ্তারির খবর। কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল, যেমনটা তদন্তকারীরা মনে করছেন। তদন্তকারী সূত্রে যে খবর, হামিদ মণ্ডল মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রীর ওপর হামলার পরিকল্পনা করাই কি তাহলে সব থেকে প্রধান কাজ ছিল তার? সব থেকে বড় উদ্বেগের বিষয়টি, গোপন সূত্র মারফত খবর পেয়ে বর্ধমান শহরের রেনেসা হাউসিং, সেখানে এসটিএফ তল্লাশি চালায়, আর সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের মোবাইল, ডিজিটাল তথ্য এছাড়াও অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগের পরিধি কত দূর বিস্তৃত সেটা জানার চেষ্টা চলছে। অর্থাৎ এটা সব থেকে বড় বিষয়, কারণ এই সরকার, তার বয়স খুব বেশি নয়, মোটামুটি ভাবে 70 থেকে 75 দিন। ফলত সব থেকে বড় প্রশ্ন, রাজ্যে কত দিন ধরে অ্যাক্টিভ এই জৈশ জঙ্গিরা? কুখ্যাত সন্ত্রাসবাদী গ্রেপ্তারের খবর সামনে আসছে। সব থেকে বড় প্রশ্নের জায়গা, যে মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক, যে গতিবিধির ওপর নজর রাখার একাধিক তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সামগ্রিক সূচি, তিনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, আর কোথায় কোথায় যাবেন, এই যে লাগাতার তথ্যগুলো এই জৈশ জঙ্গি যার গ্রেপ্তারির খবর সামনে এসছে তার কাছ থেকে পাওয়া গিয়েছে। যে খবর পাচ্ছি আমরা, সূত্রের মারাত্মক খবর, যেটা আমরা জানতে পারছি তদন্তকারী সূত্রে, যে হামিদ মণ্ডল গতিবিধি সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন মুখ্যমন্ত্রীর, আর এটাই ভাবিয়ে তুলছেন তদন্তকারীদের। বর্ধমানের রেনেসা হাউসিং, সেখান থেকে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ-ই মোহাম্মদ জঙ্গির গ্রেপ্তারি। আর কিছু করে মধ্যে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমরা, এবং জিরো আওয়ারে আজকে ডেফিনেটলি এই প্রসঙ্গে আলোচনা করব। যেভাবে লাগাতার বিরোধী দলনেতা হিসেবে যখনও শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব সামলেছিলেন, আমরা সেখানে দেখেছিলাম লাগাতার বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রী থাকাকালীন ফের আরো একবার বড় সড়ো খবর সামনে আসছে, তার উপর হামলার ছক কষা হয়েছিল। জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠী তারা হামলার ছক কষে। ফলত সব থেকে বড় প্রশ্নের জায়গা এখন, এই জৈশের নেটওয়ার্ক কত দূর বিস্তৃত, কত দিন ধরে পশ্চিমবাংলায় এরা ঘাঁটি মেরে থেকেছে। এই কুখ্যাত সন্ত্রাসবাদী গ্রেপ্তারের পর এবার সামগ্রিক তথ্য, সেগুলো এবার যাচাই করে দেখা হচ্ছে। সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে। আমাদের সঙ্গে আমাদের এডিটর ভাস্কর দত্ত যোগ দিয়েছেন। ভাস্কর, মারাত্মক চাঞ্চল্যকর খবর সামনে আসছে, আপাতত ভাবে কি আপডেট পাওয়া যাচ্ছে?
দেখো মণিময়, খুব পরিষ্কার করে বলতে গেলে যে এসটিএফ এর একটা বড় সাফল্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম। বর্ধমানের একটি রিসোর্টে ঘাপটি মেরেছিল হামিদ বা মণ্ডল নামে একজন জঙ্গি, এবং যার সঙ্গে জৈশের শুধু জঙ্গি সংযোগ রয়েছে এমনটা নয়, তার সঙ্গে যে সজ্জাদ গোষ্ঠী পুলওয়ামা কাণ্ডে যেই মূল চক্রী ছিল তা সেই গোষ্ঠীরই লোক বলে একে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, যে সূত্র মারফত আমাদের কাছে যে খবরগুলো পৌঁছচ্ছে। এবং তার মোবাইল ফোন ঘেঁটে এসটিএফ এর তদন্তকারীরা এখনো পর্যন্ত যা পেয়েছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর যে গতিবৃদ্ধি, তার যা কর্মসূচি, কখন মুখ্যমন্ত্রী কোথায় যায়, কিভাবে যায়, সমস্ত কিছুর যে নেটওয়ার্কিং, এই নেটওয়ার্ক একটা সিস্টেম তার মোবাইল থেকে কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কর্মসূচি সম্পর্কিত যাবতীয় তথ্য সে পুঙ্খানুপুঙ্খানুভাবে জোগাড় করছিল বা জোগাড় করেছিল। এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি জৈশ জঙ্গির টার্গেটে মুখ্যমন্ত্রী? তুমি জানো মণিময় যে এই রাজ্যে বিজেপি সরকার আসার পর এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক সীমান্ত থেকে শুরু করে একের অনুপ্রবেশ রোধ থেকে শুরু করে একের পর এক যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো আমাদের প্রতিবেশী দুটো দেশ, অর্থাৎ একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ, এই জায়গাগুলোতে কট্টরপন্থী এবং মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে, যেগুলো বাংলাদেশের বদলের বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাদের কাছে কিন্তু খুব একটা ভালো চোখে তারা দেখেনি। এবং তারা রীতিমতো শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে আমরা বিষোদ্গার শুনতে পেয়েছি। তারা রীতিমতো সীমান্তে কাঁটাতার দেওয়ার যে পরিকল্পনা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিয়েছে, সেই সিদ্ধান্তকে তারা রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে, কটাক্ষ করেছে। এবং তুমি জানো মণিময় যে বদলের বাংলাদেশে পাক যোগ সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের কাছে বিভিন্ন সময় এসেছে, এবং পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময়ের পর বাংলাদেশের যে একটা সখ্যতা বা প্রেম গড়ে উঠেছে, সেই তথ্যও আমাদের কাছে এসেছে। এবং সেখানে এই মৌলবাদী জঙ্গি সংগঠনগুলোকে যে মাথাচাড়া দিচ্ছে এবং পাক জঙ্গি সংগঠনগুলো ফের একবার ভারতে নাশকতা করার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে, সেই তথ্য উঠে এসেছে আমাদের সামনে বিভিন্ন সময়। এইবার যে ভাস্কর, আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী বিধায়ক, তিনি উপস্থিত হয়েছেন। আমরা ডেফিনেটলি এই প্রসঙ্গে আলোচনায় যাব। ভাস্করদা, তোমার প্রশ্ন দীপ্তাংশু বাবুকে। দীপ্তাংশুদা, আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন করছি যে আজকে এসটিএফ যে জঙ্গি সন্দেহে যাকে গ্রেপ্তার করেছে, তার সঙ্গে সজ্জাদ ভাটের যোগসূত্র পাওয়া যাচ্ছে এবং তার মোবাইল থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কিত তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টা কতটা গুরুতর বলে আপনি মনে করছেন? প্রথমে একটু কারেক্ট করে দিই মণিময়কে, আমি বিধায়ক নই, তো এটা হয়তো কোথাও ভুল হয়েছে। যাই হোক, খুবই দুঃখজনক একটা ঘটনা যেটা আমরা দেখতে পেলাম। এবং আপনি যেটা বললেন যে জয়েশের যে লিঙ্ক, আমরা প্রত্যেকে জানি মাসুদ আজহারের সঙ্গে লিঙ্ক, এবং কাশ্মীরে যে পুলওয়ামা যে ঘটনা ঘটেছে তাদের সঙ্গে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং পশ্চিমবাংলা 2217 কিলোমিটার যেটা আমরা জানি, এবং তার বাংলাদেশের দিকে কমপ্লিট জামাতদের যে লিডারশিপ জিতেছিল এই ইলেকশনে, সেখানে কিন্তু জামাতরা জিতেছিল। এবং জামাতদের সক্রিয় ভূমিকা, বিশেষ করে পশ্চিমবাংলার বিরুদ্ধে যখন এই সরকার 4 মের পর চেঞ্জ হলো, আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। ইতিমধ্যে আমাদের রাষ্ট্র নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আজিজ ডোভালজি ডোজিয়ার দিয়েছেন খলিলুর রহমানকে। বাংলাদেশের তিনি আগে এনএসএ ছিলেন, এখন ফরেন মিনিস্টার, তার হাতে দেওয়া হচ্ছে কোথায় কোথায় জঙ্গি সংগঠন এবং কারা এদের মদত দিচ্ছে, কিভাবে মদত দিচ্ছে, লজিস্টিক্স কিরকম ভাবে দেওয়া হচ্ছে। এরপরে এই ঘটনা আমরা দেখতে পেলাম যে এসটিএফ ধরলো। প্রশ্ন যেগুলো উঠছে যে এত দূর বর্ধমানে রেনেসা পার্ক যেটা দেখাচ্ছেন রাস্তার ওপর, একদম সেইখানে এতদিন ধরে জঙ্গি অথবা জঙ্গিদের সঙ্গে যুক্ত কিরম ভাবে আছে, কারা এদের শেল্টার দিচ্ছে, লজিস্টিক্স কারা পৌঁছচ্ছে, তো এরা কোথা থেকে অর্থ পাচ্ছে, কে অস্ত্র পৌঁছচ্ছে। কারণ অস্ত্র নিয়ে যারাই বাংলাদেশ বর্ডার থেকেও ক্রস করবে না, অথবা কাশ্মীর থেকে যদি আসে ট্রেনিং নিয়ে আসে, তারাও অস্ত্র নিয়ে আসবে না। তো এখানে কেউ না কেউ স্লিপার এজেন্টস আছে। ওই 0.5 ফ্রন্ট পশ্চিমবাংলায়, এরকম 0.5 ফ্রন্ট অনেক আছে। তারা কারা? এই জঙ্গি সংগঠন অথবা লোন উলফ, আমি যদি এনাকে ধরে রেখে একজনই আছে, কে সাপোর্ট দিচ্ছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে কথাটা আসছে, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী,
তার গতিবিধি নজর রাখছে এবং যেসব স্টেপ নতুন সরকার নিয়েছে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ল্যান্ড হ্যান্ডওভার, বেড়া পড়ছে, সক্রিয় যে এসটিএফ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। আপনারা মনে করতে পারেন যে এই যে সিন্ডিকেট, সে বারিক বিশ্বাস হোক অথবা টুলু মণ্ডল হোক, এই যে ধরা পড়ছে, আপনারা কোনো মতে না ভাববেন যে এদের সঙ্গে এই জঙ্গি সংগঠনের কন্ট্যাক্ট নেই। একদম জঙ্গি সংগঠনের কন্ট্যাক্ট আছে এবং বিভিন্ন যারা সিন্ডিকেট, প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের টাকা এবং এই জঙ্গি সংগঠনের একটা লিঙ্ক কোথাও না কোথাও বেরোবে। সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, কাশ্মীর হোক, তাদের দীপ্তাংশুবাবু, আমার প্রশ্ন হচ্ছে এই জৈশি জঙ্গিরা রাজ্যে কতদিন ধরে অ্যাক্টিভ? আমি বলছি পরিবর্তনের সরকারের বয়স মাত্র 3 মাসের কাছাকাছি, অর্থাৎ এর আগে তৃণমূল সরকার। কতদিন ধরে অ্যাক্টিভ স্যার, কি মনে হয়? দেখুন, অ্যাক্টিভ বেশ কয়েকদিন ধরে অ্যাক্টিভ না হলে এতগুলো ঘটনা নিয়ে তো আসবে না। অপারেটিভ আসে একটা প্ল্যান নিয়ে, একটা এম নিয়ে। অবজেক্টিভ কি ছিল? হাই ভ্যালু টার্গেট, এইচবি, হাই ভ্যালু টার্গেট। এইচবিটি কি হয়? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে টার্গেট করা হয়েছে। একটা টেরর অ্যাটাক করার প্ল্যান ওরা করছিল, অথবা রেকির জন্য এসেছিল। এখনো তদন্ত চলবে, ইনভেস্টিগেশন চলবে। ওনার কোথায় উনি মুভমেন্ট করে, কটার সময় বেরোন, এবং আমরা দেখেছি মানুষের মুখ্যমন্ত্রী, আপনারাই দেখান, মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে কতদূর সার্ভেলেন্স করা হচ্ছে প্রশ্ন চিহ্ন রাখবে। যদিও এসটিএফ ধরেছে, 19 এসটিএফ কে একটা পিন পয়েন্ট ইনফরমেশন দিল্লির থেকে নিশ্চিতভাবে এসেছিল, সেইখানে এসটিএফ অ্যাক্ট করেছে। তো কারোরই ভাবনা এরকম ভাবে না ভাবা উচিত যে কেউ কিছু করছে না। যে এক্সটার্নাল এজেন্সি এবং ইন্টারনাল আইবি মনিটর করছে, ক্লোজলি মনিটর করছে তাদের কমিউনিকেশন নেটওয়ার্ক, এবং সময় মতন তাদের ধরা হচ্ছে। এসটিএফ গিয়ে ধরেছে। কিন্তু এর মধ্যে স্লিপার এজেন্ট যারা আছে, যারা আমাদের মতন, আপনাদের মতন, যারা নাগরিক বাংলায় ঘাপটি মেরে বসে আছে, বাংলাকে বিখণ্ড করার জন্য অথবা একটা টেরর অ্যাটাক হবে তাকে মদত দেওয়ার জন্য, এই লোকগুলোকে কিন্তু চিহ্নিত করে ধরে একবারে যা সাজা দেওয়ার অধিক সংবিধান অনুযায়ী তাদের সেই সাজা প্রাপ্য যেন হয়, এটাই আমরা যেন সরকারের কাছে আশা করি। একেবারে তাৎপর্যপূর্ণ, একেবারে। ভাস্কর দা, তোমার প্রশ্ন থাকলে। না দেখো মণিময়, দীপ্তাংশু দা যেটা বলছেন যে বারবার করে স্লিপার সেলের দিকে কিন্তু তিনি অভিযোগের একটা আঙুল তুলছেন, এবং সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত। তার কারণ এই ধরনের একটা নেটওয়ার্ক, স্থানীয় কোনো যোগসূত্র না থাকলে সেটা কিন্তু চালিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। আমি এখানে দীপ্তাংশুদার কথার খেই ধরেই মণিময়, তোমাকে আমি কতগুলো তথ্য তোমাকে এবং আমাদের দর্শকদের দিতে চাই। দ্যাট ইজ দ্য নট ফার্স্ট টাইম। এইখানে এটা ফার্স্ট টাইম নয়। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন কত কয়েকটা মাস হয়েছে মাত্র। তার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র এই জৈশে জঙ্গি নামে এই হামিদকে গ্রেপ্তার হয়েছে এমনটা নয়। তোমাকে আমি একটু মনে করিয়ে দিই, মে মাসে মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই কলকাতার গার্ডেন রিচ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার সঙ্গে আল কায়দার যোগ পাওয়া যাচ্ছিল, এবং সে একেবারে মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে পুলিশকে একটা ইমেল পাঠিয়েছিল। এই অভিযোগে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে, কথা এসটিএফ গ্রেপ্তার করেছিল। এরপর বাংলাদেশ থেকে একটি ফেসবুক পেজ, যার নাম ছিল ডেইলি ইনক্লাব, এই ডেইলি ইনক্লাবে এক ব্যক্তি সরাসরি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থাকার সময়ই তিনি কিন্তু তার বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করে ভিডিও পোস্ট করেছিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রথম থেকেই এই বাংলার নিরাপত্তা বা দেশের নিরাপত্তার স্বার্থে যে কঠোর মনোভাব দেখিয়েছেন, সেটা কখনোই ওই মৌলবাদী কট্টরপন্থী এবং জঙ্গি সংগঠনগুলোর কাছে তারা কখনোই সেটা ভালো চোখে দেখেনি। এবং প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী তাদের যে টার্গেটে ছিল, আজ এই হামিদ গ্রেপ্তার হওয়াতে তা আরও অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই বাংলায় এর আগে আমরা খাগড়াগড় কাণ্ড দেখেছি, অন্যান্য রাজ্যে যখন জঙ্গি নাশকতার মতন ঘটনা ঘটেছে, তখন আমরা এই রাজ্যে খারিজি মাদ্রাসার যোগসূত্র খুঁজে পেয়েছি। খাগড়াগড় কাণ্ডেও খারিজি মাদ্রাসার যোগসূত্র ছিল। তুমি জানো খুব ভালো করে যে সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সরকার, এই রাজ্যে এই খারিজি মাদ্রাসাগুলোতে কি হয় তা জানার জন্য কিন্তু কমিটি গঠন করেছে, এবং সেই কমিটি ইতিমধ্যে রিপোর্টও জমা দিয়ে দিয়েছে। সেই রিপোর্ট কিন্তু খারিজি মাদ্রাসার পক্ষে খুব একটা ভালো কিছু নয়। এবং তার আগে আমরা এটাও দেখেছি, একেবারে কেন্দ্রের তরফ থেকে
বিভিন্ন দেশ জুড়ে বিভিন্ন খারিজি মাদ্রাসাগুলোতে তল্লাশি হয়েছে, তার মধ্যে আমাদের বাংলাও ছিল, উত্তর 24 পরগনা ছিল, মুর্শিদাবাদ ছিল, এবং সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ পর্যন্ত পাওয়া গিয়েছিল। সুতরাং এই টোটাল যে নিরাপত্তার বেষ্টনীটাকে শুভেন্দু অধিকারী টাইট করছেন, সীমান্ত নিরাপত্তাকে, এবং এই অনুপ্রবেশ রোধ করার যে পরিকল্পনা তিনি করছেন, সেটা ওই জঙ্গি সংগঠনগুলোর একেবারে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এবং ঠিক সেই কারণেই কি তাহলে শুভেন্দু অধিকারীকে এই বারবার জঙ্গিরা টার্গেট করছেন? দীপ্তাংশুদা, কি মনে হয়? দেখুন, বারবার টার্গেট করছে কিনা আমি বলতে পারবো না, তবে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের টার্গেট এক। দ্বিতীয়ত, একটা টেরর নেটওয়ার্ক ছড়িয়ে অথবা তাকে টার্গেট করে একটা এই ইনসার্জেন্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবাংলা এবং ভারতকে। ওরা জানে যে এই তুষ্টিকরণের সরকার যারা ছিল সেই সময় প্রচুর স্লিপার এজেন্ট পশ্চিমবাংলায় ছিল, এবং আপনারা দেখবেন বিগত 15-16 বছর পশ্চিমবাংলাকে কেউ কোনোভাবে টার্গেট করেনি, কারণ এটা একটা সেফ প্যাসেজ ছিল। যখনই কোনো এই অনুপ্রবেশকারী অথবা এই জঙ্গি সংগঠনে যারা আসতো, তারা কিন্তু একটা সেফ হেভেনে পরিণত হয়েছিল পশ্চিমবাংলা। এবং এই যে সরকার চেঞ্জ হয়ে একটা 4 মে পর নতুন সরকার, আমি কোনো পলিটিক্যাল মেসেজ দিচ্ছি না, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এটা খুব দরকার ছিল। এই যে হ্যান্ডওভার, এই জমি হস্তান্তর করা হলো, বেড়া দেয়া হচ্ছে, যেসবের যার ওপর একটা সন্দেহ হচ্ছে তাদের ধরা হচ্ছে, গুন্ডা আইন সেটা ভালো খারাপ হতে পারে, সেটা নিয়ে আসার একটা প্রয়াস হচ্ছে। প্রত্যেকটা জায়গায় পশ্চিমবাংলাকে যে অবস্থায় ছিল সেখান থেকে শক্তিশালী একটা অঙ্গরাজ্য ফেরাবার চেষ্টা হচ্ছে। আমি বলছি না হয়ে গেছে, হয়ে গেলে এগুলো হতো না, আরো হয়তো অনেকে লুকিয়ে আছে। তার সাথে এদের একটা মোটিভ আছে, সেই মোটিভটা আমার মনে হয় একজন এই সাজ্জাদকে ধরে কোনো হবে না, রিজলভ হবে না। আরো অনেকে আছে যারা সাজ্জাদকে মদত দিচ্ছে, সাহায্য করছে, লজিস্টিক দিচ্ছে। এই লজিস্টিক্স লাইন যতদিন না কাটা যাবে, এইরকম ঘটনা বারবার হবে। এবার এসটিএফ ধরে ফেললো, অনেক সময় এসটিএফ যদি না ধরতে পারে, যদি পিন পয়েন্ট ইনফরমেশন না হতে পারে, যদি পেহেলগাঁও অথবা পুলওয়ামার মতন আর একটা ঘটনা হয়, সেখানে কিন্তু আমরা আমাদের হাই ভ্যালু টার্গেট সে যেই হোক তাকে কিন্তু আমরা হারিয়ে ফেলবো এই জঙ্গিদের জন্য। তাই আমাদেরও সজাগ থাকতে হবে। এই বাড়ি ভাড়া নিচ্ছে, কারা মুভমেন্ট করছে, কে লোকটা তো আমাদের লোক একদম। নয়। দীপ্তাংশু বাবু, ঠিক আমার এই জায়গা থেকে পরবর্তী প্রশ্ন স্যার আপনার কাছে থাকবে। একটা ছোট্ট আমাকে বিরতি যেহেতু নিতে হচ্ছে, ভাস্কর সঙ্গে থাকো, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন আপনারা। ফিরেলাম বিরতির পর। যে খবরটা অত্যন্ত উদ্বেগের তা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যে জঙ্গি ধরা পড়েছে সে হচ্ছে এই হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যুক্ত, অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন। এবং এই যোগের জায়গায় মুখ্যমন্ত্রীকে যেভাবে টার্গেট করা হয়েছে তাতে আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী কোথায়, কখন, কতক্ষণ, কোন গাড়িতে, কিভাবে, কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, সামগ্রিক তথ্য নাকি এই জঙ্গির কাছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে নাকি থাকতো। ফলত এই জায়গায় যথেষ্ট উদ্বেগের আমরা আলোচনা করছিলাম। আমি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের খবরটির আপডেট কিন্তু ক্রমাগত আমাদের কাছে আসছে। আমি একটু তোমার কথার খেই ধরেই বলতে চাই যে তথ্য আমাদের কাছে আসছে, এই হামিদ যে বর্ধমানের রিসর্টটাতে ছিল, সেখানে একটা ঘর ভাড়া নিয়ে সে দীর্ঘদিন থাকতো। রেনেসা নামক এই হোটেলটাতে তিনি একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘ সময় থাকতো। এই নামটি তার আসল নাম কিনা বা নাকি ভুয়ো নাম ব্যবহার করেছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি আরও একটি তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে যে ওই বর্ধমানের ওই রিসোর্টে থাকার আগে নিউ টাউনে একটি ফ্ল্যাটেও কিন্তু ভাড়া নিয়ে থাকতো ওই যুবক, এবং যেই জায়গায় এই নিউ টাউনে ভাড়া নিয়ে থাকতো তার খুব কাছেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটটাও রয়েছে। সুতরাং সন্দেহের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আরও গাঢ় হচ্ছে এই পরিপ্রেক্ষিতে যে তার মোবাইল থেকে শুভেন্দু অধিকারীর গতিবিধি সম্পর্কিত তথ্য পাওয়া যাচ্ছে। তার নিউ টাউনে অবস্থান একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি অবস্থান করছে, এবং বর্ধমানের একটি রিসোর্টে বসে তিনি দীর্ঘদিন ধরে যে পরিকল্পনাগুলো করছিল, এই পরিকল্পনাগুলোর সঙ্গে আর কে কে যুক্ত ছিল এবং সে কোথায় কোথায় যেত, এই টোটাল নেটওয়ার্কটা কিন্তু এখন তদন্তকারীরা তাদের স্ক্যানারে নিচ্ছে এবং সেটা খুঁজে বের করার চেষ্টা করছে। মণিময়, খুব তাৎপর্যপূর্ণ। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই আমি দীপ্তাংশু বাবুর কাছে আসবো, কারণ দেখুন স্যার, এবার তো নিউ টাউনের খবর সামনে চলে আসছে, কিন্তু আরো মারাত্মক। একদম, আমি যেটা বললাম, যেটা
পুরো জিনিসটা উনি বললেন। এর যে ইলেকট্রনিক এভিডেন্স আছে, প্রত্যেকটার একটা ইলেকট্রনিক এভিডেন্স থাকে, গ্যাজেটারি এভিডেন্স থাকে, ওর কাছে আরো ফোন হবে, ল্যাপটপ হবে, কিছু খবর পাঠাতো, এইখান থেকে এভিডেন্স গুলো কিন্তু আমি নিশ্চিত যে ইন্টেলিজেন্স এজেন্সিজ, এসটিএফ এরা কিন্তু অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। যত ইনভেস্টিগেশন করবে এই এজেন্সি থেকে আমরা এই যে ইলেকট্রনিক সার্ভেলেন্স যে সিগনেচার্স গুলো রয়ে গেছে সেগুলো আমরা পাবো, কার সঙ্গে ফোন করেছে, তার মুভমেন্ট কোথায় কোথায়, কমপ্লিট জিপিএস দিয়ে তার মুভমেন্ট ধরা যাবে, কার সঙ্গে তার কথোপকথন, কত দেরি কথোপকথন, কার সঙ্গে বেশি কথোপকথন, সবচেয়ে বেশি ফোন কে গেছে, এই সব লোকগুলোকে তুলতে হবে। এবং এই যারা ভাড়া দিয়েছে, ও তো নিজের নামে ভাড়া নেয়, কার নামে ভাড়া দিয়েছে, কি তাদের রিলেশনশিপ, কিভাবে সাপোর্ট দিচ্ছে। এই আমি আবার বললাম, লজিস্টিক্যাল, এটা একটা বাইরের লোক, কাশ্মীর থেকে এসেছে, সে যার সঙ্গে তার মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্ট যে সাপোর্ট দিচ্ছে, লজিস্টিক্যাল ব্যাকআপ দিচ্ছে, যে ফাইন্যান্সিয়াল হেল্প দিচ্ছে, যে আর্মস লাস্টে পৌঁছে দেবে, এ কেন এসেছিল? সার্ভেলেন্স করতে এসেছিল, ব্রেকি করতে এসেছিল, একটা বড় গ্রুপ কি আরো আসবে, তার মারার জন্য কি একজন আসবে না 4 জন আসবে, না অলরেডি এসে গেছে? এই সমস্ত খবরগুলো ইনভেস্টিগেশনের পর আমরা পাবো। তবে আমাদের প্রত্যেকে জানতে হবে, সজাগ থাকতে হবে। যেটা বারবার বলছে, কারোর বাড়িতে ভাড়া ছিল নিউ টাউনে, কারোর বাড়িতে ভাড়া ছিল বর্ধমানে, কোনো হোটেলে ছিল, কি তার আধার কার্ড, কি তার প্যান কার্ড, কারা ইস্যু করেছে, আমার মনে হয় গভীরে যাওয়া দরকার। কারণ একটা টেরর নেটওয়ার্কের একটা সিগনেচার রয়েছে পশ্চিমবাংলায়, খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা যদি আমরা ইমিডিয়েটলি এটাকে কভার আপ না করি, আরো বড় ঘটনার জন্য কিন্তু আমরা ওয়েট করছি। একেবারে মণিময়, আমি দীপ্তাংশুদার কথার খেই ধরেই তোমাকে আরো একটি তথ্য জানাতে চাইছি, যেটা দীপ্তাংশুদা এক্ষুনি বললেন, যে যেই সমস্ত বাড়িগুলোতে বা ঘরগুলোতে সে ভাড়া থাকতো, যারা তাকে ভাড়া দিয়েছিল তারাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের স্ক্যানারে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা দীপ্তাংশুদা এক্ষুনি বললেন, যে কারা তাকে ভাড়া দিয়েছিল এবং কিসের ভিত্তিতে ভাড়া দিয়েছিল, কোনো রকম কোনো আধার কার্ড বা প্যান কার্ড এগুলো দেখতে চেয়েছিল কিনা। যেহেতু আমাদের সরকারি নিয়মই রয়েছে, কোনো ক্ষেত্রে কাউকে ভাড়া দিতে গেলে যে সমস্ত জিনিসগুলো তথ্য তালাশ করে দেখতে হয়, তার মধ্যে এগুলো রয়েছে, এবং সেগুলো যদি তারা দেখে ভাড়া দিয়ে থাকে, তাহলে সেই জিনিসগুলো আসল না নকল, সেগুলো কোথা থেকে তৈরি হলো, সেটাও একটা স্ক্যানারে আসার বিষয় তৈরি হবে। তার কারণ ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে যে একটা সূত্র বলছে যে ওই হামিদ মণ্ডল আদতে নাকি পাকিস্তানের নাগরিক, যদিও এই বিষয়ে পুলিশ এখনো সত্যতা কিছু প্রমাণ কিছু এখনো আমাদের সামনে তুলে ধরেনি, কিন্তু সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। কিন্তু সত্যিই যদি সে আবার পাকিস্তানের নাগরিক হয়, তাহলে কি করে সে নিউ টাউনে থাকছে, কি করে সে বর্ধমানে গিয়ে ভাড়া নিয়ে থাকছে, কাদের মদতে থাকছে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আরও যে তথ্য আমাদের কাছে আসছে মণিময়, একটু জানানোর চেষ্টা করব, যে নিউ টাউনে যে বাড়িটিতে তিনি ভাড়া নিয়ে থাকতেন, সে বাড়ির ভেতরেই সে যদি থাকতো, শুধুমাত্র তা নয়, কিন্তু তার যে নেটওয়ার্ক, সে নেটওয়ার্ক থেকে সূত্র মারফত যেটা গোয়েন্দারা এখনো পর্যন্ত পেয়েছে, সে রীতিমতো নিউ টাউনের বাড়িতে বা ফ্ল্যাট থেকে সেই সমস্ত রাস্তা রেকি করেছে, সেই সমস্ত রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতে ফিরতেন, সেই সমস্ত জায়গা কিন্তু রীতিমতো সে রেকি করেছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা। সুতরাং তার টার্গেটের জায়গায় যে শুভেন্দু অধিকারী থাকছে, সেই জায়গাটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে এখনো থাকলেও সেই প্রশ্নটা কিন্তু ক্রমাগত আরো গাঢ় হচ্ছে মণিময়। খুব খুব গুরুত্বপূর্ণ। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কর্নেল দীপ্তাংশু বাবুকে, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এতক্ষণ সময় দিলেন আমাদেরকে, স্যার অসংখ্য ধন্যবাদ। ভাস্কর, আপাতত ধন্যবাদ জানাই তোমাকেও, নিউজরুম থেকে যে আপডেট তুমি তুলে ধরলে দর্শকদের সামনে। লাগাতার আজকের এই আপডেট, একের পর এক, পরতে পরতে রহস্য, সেই রহস্যের উন্মোচনের জায়গায় সিএন থাকবে, লাগাতার আপডেট দিতে থাকবে। তবে আপাতত 0 আওয়ার এখানে শেষ করছি, দেখতে থাকুন সিএন।